সকাল ৮টা বাজে। সিয়ান আর সানভি দুজনেই বেরিয়ে পড়েছে রাঙামাটির উদ্দেশ্যে। দুজনেই মুখেই মাস্ক। বাস স্ট্যান্ডে গিয়ে রাঙামাটি বাসে উঠে পড়েছে ওরা। ঘন্টা তিনেক পর রাঙামাটি এসে পৌঁছায় ওরা। বাস থেকে নেমে দাঁড়িয়েই একটা দোকানের সামনে ইসরাকে দেখতে পায় সিয়ান। সঙ্গে সঙ্গে সানভিকে ডেকেই বলে ওঠে, দেখ দেখ ফাঁসিয়া ফাঁসিয়া। ইসরা দোকানের ভিতর চলে যায়। সানভি তখন এদিকে ওদিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি কোথায় ভাইয়া? এখানে তো কেউ নেই। সিয়ান তখন বলে ওঠে, এই দোকানের সামনেই ওকে দেখেছিলাম আমি। দোকানে ঢুকে গেল মনে হয়। সানভি তখন বলে ওঠে, তুই হয়তো ভুল দেখেছিস ভাইয়া। এখানে আম্মু বলে ওঠে, একদিন দেখবি ঠিকই তুই তোর ফাঁসিয়াকে খুঁজে পাবি। মন খারাপ করিস না একদম। সেনা বেগম সিয়ানকে ছেড়ে দিয়ে বলে উঠল, আয় তোরা ভেতরে আয়, বস। উনি সানভি আর সিয়ানকে ড্রয়িং রুমে এনে বসালো। তারপর তাড়াতাড়ি করে ওদের জন্য চা নাস্তা সামনে এনে দিয়ে নিজেও বসলো ওদের সামনে। সানভি তখন জিজ্ঞেস করে উঠল, ঈশিতা কোথায় আন্টি? ওকে তো দেখতে পাচ্ছে না। এখানে আম্মু তখন বলে ওঠে, আসলে কিছু কেনাকাটা ছিল, তাই ও দোকানে গিয়েছে। সানভি তখন বলে ওঠে, ও আচ্ছা। সেলিনা বেগম এবার শিয়ানের দিকে তাকিয়ে বলে উঠলেন, জানিস যেদিন শুনেছিলাম তোর গুলি লাগার কথাটা, সেদিনই ইচ্ছে করছিল সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তোকে দেখে আসি। ভালোবাসার মানুষটাকে বিয়ের পরেও কাছে পাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। ইসানের কাছে এসব শোনার পর সঙ্গে সঙ্গে ইচ্ছে করছিল ছুটে চলে যাই। কতবার করে বলেছিলাম যে তোর ফাঁসিয়ার ছবি আমাদের দে। এখানে ইসান খুঁজতে পারতো, হয়তো খুঁজেও পাওয়াটাও আরও তাড়াতাড়ি হতো। শিয়ান তখন বলে ওঠে, আমি নিজেই এখন ফাঁসিয়াকে খুঁজতে চলে এসেছি আন্টি। যতদিন না আমি ওকে খুঁজে পাবো ততদিন এখান থেকে আর যাব না। আমি খবর পেয়েছি ও এখানেই আছে, আর আমি জানি আমি ওকে ঠিকই খুঁজে বের করবই। যতদিন লাগে লাগুক, এবার ওকে নিয়েই ফিরবো। এখানে আম্মু তখন বলে ওঠে, আমি সবসময় দোয়া করি তুই যেন তোর ফাঁসিয়াকে খুঁজে পাস, একসঙ্গে যেন ভালো থাকতে পারিস তোরা। যা বাবা, তোরা এখন রুমে যা, রেস্ট নে। অনেকটা পথ এমনিতেও জার্নি করে এসেছিস। ঈশান দুপুরেই ফিরবে। ঈশান ফিরলে আমি তোদেরকে ডেকে দেব। এখানে আসলে সিয়ান সবসময় ঈশানের সাথে থাকে, তাই ও ঈশানের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। সানভি রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট নেয়। দুপুর হতেই সেরেনা বেগম এসে দুজনকে ডেকে তুলে লাঞ্চ করার জন্য। দুজনে এসে লাঞ্চ টেবিলে বসে। সিয়ান বলে ওঠে, ঈশান আসেনি এখনো? ঈশানে আম্মু তখন বলে ওঠে, না, ওর আসতে তো বিকাল হয়ে যাবে। সিয়ান তখন বলে ওঠে, আমাদের একা একা খেতে ভালো লাগবে না, তুমিও বসো আন্টি, ঈশিতাকেও ডাকো। ঈশানে আম্মু তখন বলে ওঠে, ভাইয়ের মতো বোনটাও বাড়িতে নেই। এই মেয়েটা বেরোলেই ওর পাত্তা পাওয়া যায় না, বাড়িতে ফেরার কথা ভুলেই যায়। এখন তো মিষ্টিও আছে, মিষ্টিকে নিয়ে বেরোলে তো আরও আগেই মনে থাকে না যে বাড়ি বলতে কিছু আছে ওর। ঈশানে আম্মুর মুখে মিষ্টি নামটা শুনে সানভি ভ্রু কুঁচকে বলে ওঠে, মিষ্টি? মিষ্টি আবার কে? ঈশানে আম্মু তখন বলে ওঠে, ওহো, তোদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম। আজকে ১-১.৫ মাসের মতো একটা মেয়ে আমাদের বাসায় থাকে, ভারী মিষ্টি দেখতে, কথাবার্তাও অনেক ভালো। মেয়েটাকে ঈশান রাস্তায় পেয়ে নিয়ে আসে, ট্রিটমেন্ট করে সুস্থ করে। মেয়েটার স্মৃতি চলে যাওয়ায় ওর কিছুই মনে নেই, তাই আপাতত আমাদের বাড়িতেই আছে। সানভি তখন বলে ওঠে, ও আচ্ছা। সানভি আর শিয়ান ব্যাপারটা নিয়ে অতটাও মাথা ঘামায় না। সেনা বেগম ওদের খাবার বেড়ে দিচ্ছে। আজকেও বরাবরের মতোই সেনা বেগম ওদের প্রিয় খাবারগুলোই রান্না করেছে। বিকেলের দিকে ঈশান বাড়িতে এসে শিয়ানদের দেখে অবাক হয়ে যায়। হোয়াট এ সারপ্রাইজ ব্রো, তোরা কখন এলি? একটা বার তো ফোন দিতে পারতি। শিয়ান তখন বলে ওঠে, কেন এমনি আসতে পারি না তোর বাসায়? ফোন দিতেই হবে? ঈশান তখন বলে ওঠে, আরে আমি কি সেটা বলেছি নাকি? আমি বলেছি যে তোরা ফোন দিয়ে আসলে আরও আগেই আমি বাড়িতে চলে আসতাম। শিয়ান তখন বলে ওঠে, আগে আগে ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? হসপিটালের কাজ সেরে এসেছিস, সেটাই তো ভালো করেছিস। নিজের ডিউটি তো সবার আগে, রাইট? ঈশান তখন বলে ওঠে, পেশেন্ট তো দুপুরেই দেখা শেষ, কিন্তু অদিতি অনেক জোর করে ধরে বেঁধে বাসায় নিয়ে গিয়েছিল, সেজন্য আসতেই বিকেলে হয়ে গিয়েছে। রাতে একটা অপারেশন আছে, সন্ধ্যার পর আবারও বেরোতে হবে আমায়। সানভি আনমনেই প্রশ্ন করলো, অদিতিকে? ঈশান তখন বলে ওঠে, আমাদের হসপিটালে একজন নার্স, যথেষ্ট সম্মান করে আমায়, ভালোবাসে প্রথম থেকে। মা আর ইসিদার সঙ্গে একদিনেই মিশে গেছে, বাড়িতেও এসেছিল কয়েকবার। সেনা বেগম তখন ঢুকতে ঢুকতে বলে উঠলেন, হ্যাঁ, অদিতি মেয়েটা বড্ড ভালো, অনেক ভালোবাসে আমাদের। ওর তো মানে, তাই আমি ওকে মেয়ের মতোই ভালোবাসি, আর অদিতিও আমাকে ভীষণ ভালোবাসে।
সানভীর মুখটা ভার হয়ে যায়। ঈশান তখন বলে ওঠে, নে এবার তোরা বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। 20 মিনিট বাদে ঈশান ফ্রেশ হয়ে বাইরে আসে। শেহনা বেগম ততক্ষণে বিভিন্ন প্রকার স্ন্যাক্স এনে হাজির করেছে। ঈশান সোফায় বসে বলে ওঠে, তো বল তোর খবর কি? ফার্সিয়ার কোনো খোঁজ পেয়েছিস? শ্যান তখন বলে ওঠে, হুম, না, এখনো কোনো খোঁজ পাইনি। তবে একটা খবর এসেছে আমার কাছে। ফার্সিয়া এই রাঙামাটি শহরে আছে। ওকে শাওন রাঙামাটিতেই এনেছিল। ঈশান তখন বলে ওঠে, তোকে এই জন্যই বলেছিলাম আমাকে একটা পিক দিতে, আমি খুঁজে বের করে ফেলতাম আরও আগেই। শ্যান তখন বলে ওঠে, সে না হয় বুঝলাম, কিন্তু আজকে না একটা ঘটনা ঘটেছে জানিস। আমরা যখন একটা বাস স্ট্যান্ড থেকে নামলাম তখন একটা শপিং মলের দোকানের সামনে ফার্সিয়ার মতো কাউকে যেন দেখলাম। সানভিকে ডেকে দেখানোর আগে মেয়েটা মেবি দোকানের মধ্যে ঢুকে গিয়েছিল। ঈশান তখন বলে ওঠে, তুই দোকানে যাসনি? সিয়ান তখন বলে ওঠে, চেয়েছিলাম যেতে, কিন্তু সানভি বলল আমি হয়তো ভুল দেখেছি। তখন সানভির কথা ভেবেছিলাম হয়তো বা আমি ভুল দেখতে পারি, কিন্তু এখন মনে একটা খটকা লাগছে, ওটা সত্যিই ফার্সিয়া ছিল না তো? ঈশান তখন বলে ওঠে, এখানেই তো তুই একটা বড় মিস্টেক করে ফেলেছিস। তোর উচিত ছিল সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মেয়েটার খোঁজ নেওয়া। তার মধ্যেই ঈশিতা ভেতর থেকে ড্রয়িং রুমে আসে। এসেই সানভিকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেমন আছো আপু? অনেকদিন ধরেই তোমাদের সবাইকে মিস করছিলাম। সানভি তখন বলে ওঠে, আমরাও তোমাদের মিস করছিলাম, তাই তো চলে এলাম। ঈশিতা তখন বলে ওঠে, আচ্ছা ইসরা আপুর কি খবর? তোমরা পেয়েছো ইসরা আপুকে? সানভি তখন বলে ওঠে, ভাবিকে খুঁজতেই তো এবার এখানে এসেছি। শেহনা বেগম ঈশিতাকে বলে উঠল, কিরে মিষ্টি কোথায়? ওকে নিয়ে আয়। ঈশিতা তখন বলে ওঠে, আসলে সারাদিন ঘোরাঘুরির পর ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। মিষ্টির কথা মনে হতেই সানভি কিছু একটা ভাবলো। তারপর শেহনা বেগমকে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা আন্টি, তোমরা মিষ্টি নামে যে মেয়েটাকে পেয়েছিলে, বলেছিলে 1-1.5 মাস হবে, সেটা ঠিক কবেকার ঘটনা বলো তো? ঈশান তখন বলে ওঠে, ওটা তো সিয়ানের বিয়ের দিনের ঘটনা। সিয়ানের যেদিন বিয়ে হয়েছিল সেদিনই আমার ওটি ছিল, যার জন্য আমি সিয়ানের বিয়েতে যেতে পারিনি। সেদিন ওটি শেষ করতে করতে মাঝরাত হয়ে যায়, প্রায় রাত 2টো বাজছিল। তখন ফেরার পথে মেয়েটা হঠাৎই দৌড়াতে দৌড়াতে এসে রাস্তায় আমার গাড়ির সামনে এসে পড়ে। শারমি জিজ্ঞাসু দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে ওঠে, পরনে কি ছিল মেয়েটার? ঈশিতা তখন বলে ওঠে, মিষ্টির পরনে সেদিন সাদা বেগুনি রঙের একটা জর্জের শাড়ি ছিল, সাথে কিছু গহনাও ছিল। যখন মিষ্টি জ্ঞান ফিরে তখন মিষ্টির হাতে একটা আংটির দিকে তাকিয়ে কেমন অস্বাভাবিক আচরণ করছিল। ও তো মাথা চেপে ধরে অনেকক্ষণ মনে করার চেষ্টা করছিল, বারবার বলছিল এই আংটিটা, শাড়িটা, গহনাগুলো ওর খুব কাছের জিনিস। শিয়ান, শেহনা বেগম সবাই সানভি, ঈশান আর ঈশিতার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। শিয়ান উত্তেজিত হয়ে বলে ওঠে, আন্টি, ঈশিতা, তোমরা শাড়ি গহনাগুলো একটু নিয়ে আসতে পারবে প্লিজ? শেহনা বেগমের মন খারাপ হয়ে যায়। উনি মনে মনে ভাবছে, মিষ্টি যদি ফাঁসিয়া হয় তাহলে তাহলে ঈশানের কি হবে? ঈশান কি করে নিজের ভালোবাসা ভুলে যাবে? একদিকে শিয়ান আর একদিকে ঈশান, উনি যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সানভি আবারও বলছে, আন্টি প্লিজ শাড়ি গহনাগুলো একটু নিয়ে আসো না, আমরা দেখতে চাই। ঈশিতা একবার ওর মায়ের দিকে তাকায়, একবার ঈশানের দিকে তাকায়, কারণ মিষ্টি ছাড়া ওরা সবাই জানে যে ঈশান মিষ্টিকে ভালোবাসে, আর খুব তাড়াতাড়ি মিষ্টির সাথে ঈশানের বিয়ে হবে। ঈশান চোখের ইশারায় ঈশিতাকে সবগুলো জিনিস আনতে বলে। ঈশিতা দৌড়ে গিয়ে সমস্ত শাড়ি গহনা সবকিছু ওয়ার্ড্রপ থেকে নামিয়ে আনে। সবকিছুই সযত্নে তুলে রেখেছিল সে, শুধুমাত্র হাতে আংটিটা ছাড়া, কারণ ইসরা এটা হাত থেকে খুলেনি। ওয়ার্ড্রপ থেকে শাড়ি গহনাগুলো এনে ড্রয়িং রুমে টি টেবিলের ওপর রাখে। শাড়ি গহনাগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেই সিয়ানের চোখে জল চলে আসে, সাথে ভীষণ খুশিও হয়। সানভীর শাড়ি গহনাগুলো ধরে উল্টে পাল্টে দেখে বলে ওঠে, ভাইয়া, এই ভাইয়া, এগুলো তো ভাবি ভাবি বিয়ে শাড়ি, সেদিন তো ভাবি এগুলোই পরেছিল। সিয়ান শাড়ি সোফায় রেখে চাপড়ে জড়িয়ে ধরে ঈশানকে। ঈশানকে জড়িয়ে ধরেই কাঁদতে কাঁদতেই বলে ওঠে, থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস। সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো ঈশান। তুই আমার ফার্সিয়াকে বাঁচিয়েছিস, আমার জীবনটাকে তুই বাঁচিয়েছিস। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু ফার্সিয়া। 1.5 মাস ধরে তন্ন তন্ন হয়ে খুঁজেছিলাম আমি আমার ফার্সিয়াকে। তুই সেদিন ফার্সিয়াকে ট্রিটমেন্ট না করলে ফার্সিয়া কিছুতেই বাঁচত না। আমি তোর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না ঈশান, কোনোদিনও না। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আমার ভালোবাসা বাঁচানোর জন্য। তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার ভাই, আমার ভাইয়ের চেয়েও বেশি। লাভ ইউ সো মাচ ব্রাদার। ঈশান পুরো স্তব্ধ হয়ে রইল, ওর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এতদিন ধরে তাহলে ও যাকে ভালোবেসে এসেছে
ওরই বেস্ট ফ্রেন্ড শিয়ানের ভালোবাসা ও শিয়ানের বিবাহিত বউ। এবার কি করবে ঈশান? কি করে ভুলবে ওর মিষ্টিকে, ওর জীবনে প্রথম ভালোবাসাকে? কি করে এই 1.5 মাসের অনুভূতিগুলো ভুলবে ঈশান?